নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। রাত 9টায় আমরা শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। আর বাংলার প্রাইম টাইমে আজকে কি দেখাবো আরো একটা চমকে যাওয়ার মতো ঘটনা, চমকে দেওয়ার মতো ঘটনা। 10,000 একটু আগে, এর আগে ময়ূখ দেখাচ্ছিল 20,000 কোটি পাচার 5 বছরে। শুধু 20,000 কোটি পাচার নয়, শুধু 20,000 কোটি পাচার নয়, সেই পাচারের মাধ্যমকে এবং সেই পাচারের মাধ্যম তিনি কোথা থেকে আজকে কোথায় পৌঁছেছেন, তার কারবার ঠিক কীরকম, তার কার্যকলাপ কীরকম, কি করে কত বছরের মধ্যে কোথা থেকে কোথায় চলে এসেছেন এবং আজকে এই কাণ্ড করে ফুলে ফেঁপে উঠেছেন, সেই সমস্ত বিশদ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমি আর বিশাখা। বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইম। একদমই ঈশান যে কথা বললো সেই কথা সূত্র ধরেই বলি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ওরফে আমরা যাকে জানি ইতিমধ্যেই ডাকু বলে, নামে ডাকু কিন্তু কাজেও কিছু কম যান না। তার নামের যেন প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি নিজে। কিভাবে? আমরা ঠিক 20 বছর আগে যদি যাই তাহলে একটা গল্প আপনাদের বলতে হয়। আপনারা যেটা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একটা চায়ের ঠেলা কোথায় চালাতেন না, বনগাঁ শিমুলতলা এলাকায়, যেখানকার বাসিন্দা তিনি এই শিমুলতলা এলাকায় ঠেলা করে চা বিক্রি করতেন। চা বিক্রি করা মানে বুঝতেই পারছেন, যেরকমটা দিন চলছে, যেমন যেদিন পাওয়া যায় সেরকমভাবেই, অর্থাৎ দিন আনা দিন খাওয়া রোজগার। এইরকম একজন মানুষ তিনি তারপর 2005 সালে তার কোনোভাবে কংগ্রেসের সঙ্গে একটা যোগ হলো এবং তারপর তিনি রাজনীতিতে প্রবেশ করলেন। আর এরপর তৃণমূলের জমানায় তার বারবারন্ত এবং তারপর তিনি হয়ে গেলেন সম্পত্তির ডাকু আক্ষরিক অর্থে। কিভাবে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার বেআইনি সম্পত্তি বা জবরদখলের যে কারনামা সেটা সেই সময় থেকেই সামনে আসে। আর এরপর তার ফুলে ফেঁপে ওঠা ক্যাফে, হোটেল, রিসর্ট, বেআইনি সম্পত্তি কি নেই। আর এহেন মানুষটির সঙ্গে একটি যোগসাজশ পাওয়া গেল কার না, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এই মুহূর্তে ইডির হাতে ধৃত হেফাজতে। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠিতে তার উল্লেখ পাওয়া যায় এবং তারপর গতকাল থেকে আমরা দেখেছি 17 ঘন্টা ইডি তল্লাশি তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, এবং তারপর তাকে গ্রেফতার। এবং তারপর আমরা দেখলাম সন্দেশখালিতে গতকাল সকালে যে কারনামা দেখিয়েছিল শেখ শাহজাহান, সেখান থেকে বনগাঁর ডাকুও কোনো রকমভাবে কম রাখলেন না তার প্রতিভার স্বাক্ষর। ঈশান, একেবারেই তাই বিশাখা। শঙ্কর আঢ্য বনগাঁয় কি নামে পরিচিত? বনগাঁয় ডাকু নামে পরিচিত। ডাকু নামটা খুব প্রতীকী। অনেকে বলছেন ডাকু নামটা সার্থক, নাম ডাকু না হয়ে গেলে এরকম ডাকাতিতে অভ্যস্ত হয়ে ওঠা যায় না, এটা বনগাঁবাসীর অনেকে দাবি করছেন। শঙ্কর আঢ্য, যেমনটা বিশাখা এতক্ষণ ধরে বলছিল যে শঙ্কর আঢ্য কোথা থেকে কোথায় উঠে এসেছেন। মাত্র 2003 সালেও ঠেলা গাড়িতে করে যাকে চা বিক্রি করতে দেখা যেত, সে আজকে 20,000 কোটি টাকা নাকি হাওয়ালার মাধ্যমে এদেশ থেকে ওদেশ করে দিয়েছে। কিভাবে করলেন শঙ্কর আঢ্য এই সব, এবং শঙ্কর আঢ্যকে নিয়ে এত আলোচনা আমাদের কেন করতে হচ্ছে তার জন্য কয়েকটা ছবি দেখাবো। শঙ্কর আঢ্যকে নিয়ে আজকে গোটা শোটাই, বাংলার প্রাইম টাইমটাই আমরা শঙ্কর আঢ্যের এই উত্থানের এবং শঙ্কর আঢ্যের নানা কালো কার্যকলাপের কথা বলবো। কিন্তু কেন বলতে হচ্ছে, একটা গোটা শো কেন এই লোকটাকে নিয়ে করতে হচ্ছে, সেটা কয়েকটা ছবি দেখিয়ে বোঝাবো। এই ছবিটা একবার দেখুন। এই ছবিটা জানুয়ারি 5, 2024, মানে গতকাল রাতের ছবি। দেখুন বন্দুকধারী সিআরপিএফ বাহিনী কিন্তু তাকেও ডরাচ্ছে না। কিভাবে শঙ্কর আঢ্যর দলবল, তার সাগরেদরা, তার অনুগামীরা আক্রমণ করেছে। দেখুন শেষ পর্যন্ত সিআরপিএফকে কিভাবে লাঠিচার্জ করতে হচ্ছে। এই ছবি এক্সক্লুসিভলি, ছবিটা ভালো করে দেখাতে বলবো আমি পিসিআরকে। সেই ছবি, সিআরপিএফকে লাঠিচার্জ করতে হচ্ছে শঙ্কর আঢ্যর বাড়ির সামনে। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। শঙ্কর আঢ্য, যার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি এবং তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, খবর পেয়েই সেখানে আবার হামলা। সন্দেশখালির দ্বারা অনুপ্রাণিত। এই জমানায় সবকিছুই অনুপ্রেরণায় চলে। এতদিন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিচ্ছিলেন, এবার বোধহয় শাহজাহান শেখের অনুপ্রেরণা নিয়ে এখানে শুরু করেছিলেন ওইসব কার্যকলাপ। সিআরপিএফ সতর্ক হয়ে গেছিল, লাঠি চালিয়েছে। আরও একটা ছবি দেখাবো, ইডির গাড়িটা কিভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত শঙ্কর আঢ্যের গ্রেপ্তারি আটকানো যায়নি, তাকে নিয়ে ইডি গ্রেফতার করে কলকাতায় ফিরেছে বনগাঁ থেকে। কিন্তু যাওয়ার পথে কিভাবে আক্রান্ত হতে হয়েছে
সেই গাড়িটাকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে দেখুন। এই কার্যকলাপ শঙ্কর আঢ্যর দলবলের। কেন শঙ্কর আঢ্যর দলবল এই কার্যকলাপ করছে? শঙ্কর আঢ্যর অনুগামীরা তার জন্য ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা কেন করছে, তার কারণটা ওই শাহজাহান শেখের এরকম দলবল গড়ে ওঠার মতোই। অর্থাৎ বনগাঁর সীমান্তবর্তী শহর বনগাঁর যে চোরা কারবার বা নানা রকম কালো ব্যবসা চলে, সেই ব্যবসার একচ্ছত্র মালিক হয়ে যদি কেউ বসেন এবং সেই ব্যবসায় আরও অনেককে সামিল করে একটা ব্ল্যাক নেটওয়ার্ক যদি কেউ তৈরি করেন, তাহলে সেই নেটওয়ার্ককে যারা জীবন জীবিকা অর্জন করছেন তারা এগিয়ে আসেন এই শঙ্কর আঢ্যদের রক্ষা করতে। পুরোটাই ওই ব্ল্যাক নেটওয়ার্কের কার্যকলাপ। শঙ্কর আঢ্যর সেই সব কার্যকলাপের কিছু। এইটা দেখুন, এইটা একটা সোনার দোকান, শঙ্কর আঢ্যর সোনার দোকান। বিখ্যাত সোনা ব্যবসায়ী শঙ্কর আঢ্য। শঙ্কর আঢ্য কীভাবে সোনা ব্যবসায়ী হয়ে উঠলেন? ছিলেন তো চা ব্যবসায়ী। শুধু সোনা ব্যবসা নয়, এটা দেখুন মাল্টি ন্যাশনাল স্কুল শঙ্কর আঢ্যর তৈরি করা। চা ব্যবসায়ী ছিলেন, 2005-এ রাজনীতিতে ঢুকেছিলেন, তারপরে আজকে 2023-এ কত কিছু বানিয়ে ফেলেছে দেখুন। হারাধন আঢ্য মেমোরিয়াল স্কুল। শঙ্কর আঢ্য নিজের বাবার নামে ওই রকম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের স্কুল খুলেছে। হোটেল আছে, হোটেল শোনা যাচ্ছে শঙ্কর আঢ্য নাকি দীঘাতে নামে বেনামে একাধিক হোটেল খুলে রেখেছেন। এগুলো বনগাঁর মানুষেরই অভিযোগ। এই সেই পরপর ছবি, এই যে ছবিগুলো আমাদের হাতে এসেছে, এই ছবিগুলো বনগাঁ থেকেই শঙ্কর আঢ্য যেখানকার চেয়ারম্যান ছিলেন, তার স্ত্রী যে পুরসভার চেয়ারপারসন ছিলেন, সেই পুরসভা থেকেই লোকজন এগুলো পাঠাচ্ছেন। তারা সবাই ওয়াকিবহাল শঙ্কর আঢ্যর এই বিশাল সম্পত্তি সম্পর্কে। পরপর দেখুন দীঘায় একের পর এক হোটেলের ছবি আসছে এবং বনগাঁর মানুষই অভিযোগ করছেন যে এগুলো নামে বেনামে সব শঙ্কর আঢ্য খুলেছেন। আর স্কুল, সোনার দোকান যেগুলো দেখালাম, বিরাট বিরাট সম্পত্তি, কোটি কোটি টাকার, কোনোটা বোধহয় 25 কোটি, কোনোটা 20 কোটি, কোনোটা 17 কোটি, এরকম বিপুল যে সম্পত্তি, সেগুলো আবার বেনামে নয়, সেগুলো একেবারে স্বনামেই। শঙ্কর আঢ্যর এই সমস্ত কার্যকলাপে আরও বিশদ তথ্য, আর কি আছে, আর কি এক্সক্লুসিভ নথি এবং ছবি আমাদের হাতে এসেছে, সেই সমস্ত কিছু বিশদে আপনাদের আমি আর বিশাখা দেখাবো। যে কথা বলছিলাম বুলেট নিউজে যাওয়ার আগে, শঙ্কর আঢ্য ডাকু, বনগাঁর ডাকু। বনগাঁয় যিনি ডাকু নামে পরিচিত, তার ডাকু নামটা সার্থক। বারবার বলছেন বনগাঁবাসী, বনগাঁর মানুষ। ডাকুর ডাকাতির খতিয়ান একবার, ডাকুর কোট আনকোট ডাকাতির খতিয়ান একবার দেখে নেব। তবে তার আগে একটু দেখে নিই কীভাবে শঙ্কর আঢ্যর উত্থান, ডাকুর উত্থান। 2003 সাল, তখনও ঠেলা গাড়িতে করে চা বিক্রি করত এই ডাকু। তারপর কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি। বনগাঁর প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা ভূপেন শেঠ 2005 সালে তাকে টিকিট দিলেন বনগাঁ পুরসভার নির্বাচনে। তখনও ডাকু এরম ডাকু হয়ে ওঠেননি। 2005 সালে শঙ্কর আঢ্যকে বনগাঁ পুরসভায় টিকিট দেওয়া হলো, তিনি জিতলেন, কাউন্সিলর হলেন। এরপরে হঠাৎ করে শঙ্কর আঢ্য নানা মামলায় ফাঁসতে শুরু করলেন। যাকে সেই মামলার কথায় বা তিনি কতবার কারাবাস করেছেন সেই কথায় পরে আসছি। 2010 থেকে 15 বনগাঁ পুরসভার চেয়ারপারসন শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্য, 5 বছর স্ত্রীকে সামনে রেখে গোটা পুরসভায় একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম এই শঙ্কর আঢ্যরা। তারপরে 2015 থেকে 20 শঙ্কর আঢ্য নিজেই চেয়ারম্যান। 2015 সালে নিজেই বনগাঁ পুরসভার চেয়ারম্যান হয়ে গেল শঙ্কর আঢ্য। এরপরে পোয়া 12, আর বাধা দেওয়ার কেউ নেই। বনগাঁ থানার ঠিক উল্টো দিকে একটা হোটেল, আমি হোটেলের ছবিটা একবার দেখাতে বলব। বনগাঁ থানার ঠিক উল্টো দিকে একটা হোটেল রয়েছে, পুল সাইড ইন। সেই হোটেলটা বনগাঁবাসী অভিযোগ করছেন যে সেই হোটেলটা নাকি পিডব্লিউডির জায়গায় একটা ঝিল ছিল, সেই ঝিল বুঝিয়ে দিয়ে, এই হোটেলের কথা বলছি না, হ্যাঁ এই যে হোটেলটা ছবি দেখছেন, এই হোটেলটার কথা বলছি। দেখুন পুল সাইড ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইটা বনগাঁ থানার ঠিক উল্টো দিকে। এইখানে নাকি আগে একটা ঝিল ছিল যেটা পিডব্লিউডি পূর্ত দপ্তরের জমি। বেআইনিভাবে সেই ঝিল বুঝিয়ে দিয়ে পুরসভার পয়সায় হোটেল তৈরি করা হলো এবং সেই হোটেল 999 বছরের জন্য নিজেদের নামে, নিজেদের লোকজনের নামে, নিজেদের বৃত্তের লোকজনের নামে লিজ নিয়ে নিলেন শঙ্কর আঢ্য। অর্থাৎ পিডব্লিউডির জায়গাতে বেআইনিভাবে ঝিল বুঝিয়ে দিয়ে
হোটেল বানানোর অভিযোগ, ইছামতির বালি নাকি বেআইনিভাবে তুলে এনে ওই ঝিল বোঝানো হয়েছিল। সেখানে পুরসভার টাকায় হোটেল বানানোর অভিযোগ এবং সেই হোটেল 999 বছরের জন্য লিজ নিয়ে নেওয়া হলো। বনগাঁ থেকে এই সমস্ত কালো কার্যকলাপের খতিয়ান আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস সরাসরি তুলে ধরেছেন, তার প্রতিবেদন একবার দেখে নেব। বনগাঁর বুকে কান পাতলেই তার যে ডাকু নাম, সেই ডাকুর নামের সার্থকতা অনেকটাই মিলে যাচ্ছে বাদিকে। অর্থাৎ এই যে একটি রেস্টুরেন্ট রয়েছে, এই জানা যাচ্ছে যে এই রেস্টুরেন্টটিও শঙ্কর আড্ড ওরূপে ডাকুর। তিনি যখন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন ঠিক তখনই, অর্থাৎ যেই পদটা, সেই পদে বসেই তিনি তার দখলদারিত্ব করেছেন। এখানটাই জানা যাচ্ছে যে ডোবা ছিল, আর এই ডোবাই ভর্তি করা হয়েছে যেই বনগাঁর ঐতিহ্য ইছামতি, সেই ইছামতি নদীর যে বালি, সেই বালি নিয়ে এসে এই ডোবা ভর্তি করে এখানেই তৈরি হয়েছে। পেট্রাপোল সীমান্ত, সেখানেও তার বেশ কিছু নামি এবং বেনামি সম্পত্তি রয়েছে। পাশাপাশি বাংলাদেশ রয়েছে, দুবাইতে রয়েছে, দিল্লিতে রয়েছে। অর্থাৎ একের পর এক অট্টালিকা, প্রাসাদ বাড়ি। কোথা থেকে আসছে এত কোটি কোটি টাকা? আমরা দেখলাম যে হোটেলের বারবারণ, তো হোটেলে কিভাবে কারবার দিনের রাতে কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা তো আমরা দেখলাম, সেটা আমাদের প্রতিনিধি দেখালেন। কিন্তু শুধু কি হোটেল, আরও তো কত কিছু রয়েছে। সম্পত্তির খতিয়ান তো একটা একটা করে বললে যে কত হবে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এত সম্পত্তি কি করে করলো সে? সোজা পথে? একদমই নয়, একেবারে বেনিয়মের পথ বেছে নিয়ে খুব অল্প সময়ে এই উত্থান। কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে আমরা একবার দেখে নিই। প্রথমেই যে অভিযোগটা উঠে আসছে, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার, তার পাশাপাশি গরু পাচারের অভিযোগও রয়েছে শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, রয়েছে সোনা পাচারের অভিযোগও। এরপর ফেন্সিডিলের মতো নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগও শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। বেআইনি জবরদখলের অভিযোগও রয়েছে বনগাঁর ডাকুর বিরুদ্ধে। এর পাশাপাশি অন্যের সম্পত্তি কবজা করে নেওয়া, সেই অভিযোগও তার বিরুদ্ধে এনেছে ইডি। এর পাশাপাশি পুরসভার সম্পত্তি কবজা করা, সেই অভিযোগও রয়েছে এই বনগাঁর ডাকুর বিরুদ্ধে। অন্যের ব্যবসাও কবজা করে নেওয়া বা জবরদখল করে নেওয়া, সেই অভিযোগও তার বিরুদ্ধে আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা এবার দেখে নেব যে ঠিক কি অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, সেগুলো তো বলা হলো, কিন্তু এখানেই শেষ নয়। বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল তিনি বলছেন যে শুধুমাত্র বনগাঁতেই তার প্রায় 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং কার হাত তার মাথায় রয়েছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। কি বলছেন দেবদাস মণ্ডল, শুনুন। শঙ্কর আড্ড একটা সামান্য মানুষ ছিল, একটা চায়ের দোকান ছিল তার বাড়ির পাশে মতিগঞ্জের মোড়ে, শিমুলতলার মোড়ে। আমরা বলেছিলাম সে শো কোটি টাকার মালিক কোথা থেকে হলো, এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত। বনগাঁ শহরের উপরে মিনিমাম 200 কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাব ডিভিশন। সেই তৃণমূলের ক্ষমতার সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে। শুধু তাই নয়, এই সম্পত্তি বাড়িয়েছে তার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তার ভাগ খেয়েছে ববি হাকিম। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত তার মাথার উপরে ছিল, দুই ভাই মিলে ভাগ করে খেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত শঙ্কর আড্ডর মাথার উপরে ছিল বলে তার আজকে এই বারবারন্ত এবং আঙুল ফুলে কলা গাছ হয়েছে। যে 5 টাকার মালিক ছিল না, সে এখন 500 কোটি টাকার মালিক। আমরা শুনলাম বনগাঁ জেলা বিজেপির সভাপতি তথা বনগাঁ পুরসভার বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডলের কথা। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত মাথার উপর থাকায় কিভাবে ফুলে ফেপে উঠেছিল ডাকু, সেই তথ্য তিনি তুলে ধরছিলেন। কিন্তু শুধুমাত্র ফুলে ফেপে ওঠাটা নয়, এই ডাকুর নামে, বনগাঁর এই ডাকুর নামে 3 বার কারাবাসের দাগও রয়েছে। 3 বার অন্তত হাজতবাস করে এসছেন। কবে আমি একটু খতিয়ানটা দিয়ে দিই। আমরা যতদূর জানতে পারছি, একবার জাল নোটের কারবারে প্রথম একবার তাকে হাজতবাস করতে হয়। কেন্দ্রীয় সংস্থা ডিআরআই ফেক কারেন্সি মামলায় তাকে গ্রেফতার করে, এটা প্রথম। তারপরে পুরীর সৈকতে টোটন খুন মামলা, বনগাঁয় খুব বিখ্যাত মামলা, কংগ্রেস কাউন্সিলর টোটন নামে একজন, পুরীর সৈকতে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ এবং সেই মামলায় ওড়িশার জেলে বেশ কিছুদিন, প্রায় 1 বছরের আশেপাশে ডাকুকে কাটাতে হয়েছিল। এখানেই শেষ নয়, এরপর হিমাংশু বৈরাগী খুনের মামলা। এই হিমাংশু বৈরাগী আবার তৃণমূলের যুবনেতা। হিমাংশু বৈরাগী তৃণমূলের যুবনেতা, তৃণমূলের তৎকালীন নেতা শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই হিমাংশু বৈরাগী তৃণমূলের যুবনেতাকে খুন করিয়ে দেওয়া, তার জন্য বেশ কিছুদিন হাজতবাস। 3 বার হাজতবাস করে এসেছে এই ডাকু, এই দাগি ডাকু, তাই তো বিশাখা? একদমই তাই। যে হিমাংশু বৈরাগী অর্থাৎ তৃণমূলের যে যুবনেতাকে খুন করে তাকে জেলে যেতে হয়েছিল এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং তার হাজতবাসও হয়েছিল শঙ্কর আঢ্যের।
এবং সেই জায়গা থেকে আজকে যখন মৃত খোঁজ শঙ্কর আঢ্য, হিমাংশু বৈরাগীর বাড়ির লোকজন, তার পরিবারের লোকজন কি বলছেন শুনুন। আমি একদম সব কিছু হারিয়ে ফেলেছি, আমার কিছু নেই আর এখন। ও সত্যি দোষী, ওকে যেন কঠোর শাস্তি দেওয়া হোক। রাজ্য পুলিশের উপরে আস্থা নেই? না, একদম নেই। রাজ্য পুলিশের নির্দেশেই তো আমাকে জেল খাটতে হলো। এই যে কারণে ওনাকে নেওয়া হয়েছে, সত্যিকারের তদন্তে ও যে দোষী সেটাই প্রমাণ করে ও শাস্তি হোক। ওর কিছু শাস্তি আমি জীবিত অবস্থায় যদি জেনে যেতে পারতাম তাহলে আমার মনে হয় মৃত্যুটাও সার্থক হতো। আমরা শুনছিলাম হিমাংশু বৈরাগীর পরিবারের কথা। এতক্ষণ পর্যন্ত বিরোধী বিভিন্ন দলের নেতা নেত্রীদের বয়ান আসছিল, তারা তৃণমূল সম্পর্কে বা তৃণমূলের নেতা সম্পর্কে খারাপ কথা বলতেই পারেন, কিন্তু এবার তৃণমূলেরই যে যুব নেতা খুন হয়েছিলেন তার পরিবার কি বলছে বনগাঁর ডাকু সম্পর্কে সেটাও শুনলেন। এরপরে আরও একটা জিনিস দেখানো আছে, খুব ইন্টারেস্টিং। আপনারা দেখেছিলেন 2011-র পালা বদলের আগে বামফ্রন্ট এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে ফাইলের তাড়া হাতে নিয়ে প্রেস কনফারেন্স করতে বসতেন। পরে জানা গিয়েছিল সেই সব ফাইলের গোছার মধ্যে অনেক সময় নাকি কোনো ডকুমেন্ট আসলে থাকতো না, শুধু ফাইল দেখানোর জন্য রাখা হতো। আমরা আজকে এক গোছা দলিল নিয়ে এসেছি, এক গোছা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার হাতে এই দলিল। শঙ্কর আঢ্য যে বিপুল সম্পত্তি বানিয়েছে নামে এবং বেনামে বলে অভিযোগ, সেই বিপুল সম্পত্তির মধ্যে থেকে অন্তত 34টা সম্পত্তির দলিল আমাদের হাতে। আমি বলবো একটুখানি জুম ইন করে দেখাতে। প্রথম যে পাতাটাই দেখা যাচ্ছে তাতেই কার নাম দেখতে পাচ্ছেন, একবার দেখুন। 34টা, আজকে যতক্ষণ আমরা শো করছি তার মধ্যে হয়তো এই 34টা সম্পত্তির দলিল দেখিয়ে ফেলা সম্ভব নয়, কিন্তু বেশ কয়েকটা আপনাদেরকে একটু প্লাজমাতেও দেখাবো। এখানে ক্যামেরা হয়তো সবটা পরিষ্কার বুঝতে পারছেন না, আমি দেখিয়ে দিচ্ছি তবু। 1, 2, 3, 4, 5, 6, প্রত্যেকটা সমস্ত এইভাবে পুরো দলিল হাতে রয়েছে, ধাপে ধাপে সব রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। একটু বড় করে প্লাজমায় দেখাই, দেখুন যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম সেটা দেখুন। শঙ্কর আঢ্যর নামটা আমি আরেকবার দেখাতে বলবো পিসিআরকে। দলিলের প্রথম পাতাটাই কি নাম রয়েছে, শঙ্কর আঢ্য, দেখুন মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি, শঙ্কর আঢ্যর নাম রয়েছে। এরপরে দ্বিতীয় পাতাটা, এই যে কত টাকা দামে কোন ল্যান্ড কেনা হয়েছে সেইটা, 21 লক্ষ টাকার মতন একটা সম্পত্তি এখানে। আচ্ছা, এরপরে আরেকটা সম্পত্তি, এই যেটা হাতে নিয়ে দেখাচ্ছি সেটাই পিছনে দেখতে পাচ্ছেন, আরেকটা দলিল। এতেও দেখুন শঙ্কর আঢ্যর নাম, এতেও শঙ্কর আঢ্যর নাম, আর এটা আমায় গুনতে হচ্ছে একক দশক করে কত তার দাম। এই যে শঙ্কর আঢ্যর নামটা দেখতে পাচ্ছেন, আর এখানে দামটা হচ্ছে একক দশক শতক সহস্র আরেকবার মানে কত 16 লক্ষ টাকা বা এরকম কত, মানে একটা 16 লক্ষ, একটা 21 লক্ষ, কোনোটা 15 কোটি, কোনোটা 17 কোটি, এই রকম দলিল। আরও একটা দেখাবো যতটুকু দেখানো সম্ভব। দেখুন এইটা আরেকটা দলিল, এই যে আমার হাতে যে দলিল যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেই দলিলটা এখানে প্লাজমায় দেখাচ্ছি। তাতেও শঙ্কর আঢ্যর নামটা প্রথমেই দেখলেন। 1.98 একরের একটা ল্যান্ড, এবং এখানে তার দাম অমুক তমুক সমস্ত কিছু রয়েছে। দেখুন শঙ্কর আঢ্য, পরপর কবে কেনা হয়েছে, কত দামে কেনা হয়েছে, কি তার বাজার মূল্য, কোন দামে কেনা হয়েছে, সমস্ত কিছু বিশদে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এবং জলজল করছে শঙ্কর আঢ্যর নামটা। এইটা আরেকটা নথি যেটাও ইডির কাছে পৌঁছেছে বলে আমরা খবর পাচ্ছি। দেখুন হাউস 6th ফ্লোর 8 crores, 8 কোটি টাকা দাম, 8 crores, 8 কোটি টাকা দাম, কার নামে? শঙ্কর আঢ্য। ভেকেন্ট ল্যান্ড, পরেরটা ভেকেন্ট ল্যান্ড 4 কাঠা, কত দাম? 4 কোটি টাকা দাম, সেটা কার নামে? এই যে শঙ্কর আঢ্য। তারপরে আরেকটা ভ্যাকেন্ট ল্যান্ড 4 কোটি, সেটা শুভ আঢ্য আর অমিত ঘোষ, এই দুজনের নামে। শেষে জ্যোৎস্না আঢ্য, শঙ্কর আঢ্যর স্ত্রী, যিনি বনগাঁ পুরসভার চেয়ারপারসন ছিলেন, সেই জ্যোৎস্না আঢ্য, তার নামেও 6th ফ্লোরে আরেকটা হাউস, সেটার দামও 8 কোটি। অর্থাৎ এখানেই 8 আর 8 16 কোটি, 4 কোটি 4 কোটি, মানে দুটো ফ্ল্যাট 8 আর 8 16 কোটি, দুটো ফাঁকা জমি সেগুলো আরও 4 কোটি 4 কোটি করে, 24 কোটি টাকার হিসেব শুধু এখানে। বুঝতে পারছেন এই যে দলিলের তাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই সবটা একটা শোয়ে
দেখানো সম্ভব নয়। যতগুলো সম্ভব আপনাদের দেখালাম, কিন্তু রিপাবলিক বাংলা ছাড়বে না। ধাপে ধাপে এই পুরো কালো কারনামার পর্দাফাঁস রিপাবলিক বাংলা করবে। বাংলার প্রাইম টাইম আজ শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।